একই পরিবারের একজন ব্যক্তি একবার কোটা সুবিধা পাওয়ার পরে দ্বিতীয় কোনো ব্যক্তি ওই কোটা সুবিধা নিতে পারবে না, যেটা ভারতে বর্তমান বিদ্যমান আছে। অর্থাৎ ভারতেও কোটা সুবিধা রয়েছে, সেটা যে কোনো প্রকারের কোটা হোক, সেটা ইথনিক কোনো গ্রুপ কিংবা হোয়াট এভার, প্রতিবন্ধী ইত্যাদি ইত্যাদি। মানে একটা পরিবারে দুইজন প্রতিবন্ধী বা একজন হোয়াট এভার, মানে একজন ব্যক্তি একবার কোটা সুবিধা নিয়ে ধরেন যে আইপিএস অফিসার হলেন কিংবা প্রশাসনের কোনো ক্যাডারে গেলেন, দ্বিতীয় কোনো ওই পরিবারের ব্যক্তি ওই সুবিধা আর পাবে না। এখন বাংলাদেশে দেখেন, আমার চোখের সামনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম হাজার হাজার ঘটনা রয়েছে, একই পরিবারে তিনজন চারজন বিসিএস ক্যাডার। তাহলে এই মুক্তিযোদ্ধা নাতিপতিদের কোটা দিয়ে আপনি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চান? এর চাইতে বড় প্রতারণা, ভণ্ডামি আরো আছে আপনার আপনার কাছে মনে হয়? আমি প্রশ্নটি প্রশ্নের হচ্ছে আনসার দিতে আসি নাই, যে আমি তারা আমার কথা পিছিয়ে শুনেন। পড়া জনগোষ্ঠী, আপনি অর্থাৎ যে গুজব প্রতিবন্ধী, ছড়িয়েছেন আমি ওইটার ওই আনসার আগে উপজাতি দিতে বলেন চাই। কিংবা আপনার ক্ষুদ্র ঠিক আছে, নৃগোষ্ঠী, আমি ওইটার তাদের আনসার জন্য দিব না শাহবাগে আপনাকে। দাঁড়িয়ে কোনো মানববন্ধন করেছে আমি কিনা? এই হ্যাঁ, আমরা ওইদুলরা, অবশ্যই করেছি। তারা ওই আমরা প্রতিবন্ধীদের জন্য আমরা শাহবাগে ব্যানার উপজাতি, নিয়ে কোনো আমরা প্রোগ্রাম করেছে কিনা? উপজাতি ওকে নারী ওই কোটা। নারীদের ঠিক জন্য আছে, প্রোগ্রাম আপনি করেছে কিনা? মুক্তিযুদ্ধ মঞ্চের ওই ব্যানারে পিছিয়ে পড়া মুক্তিযুদ্ধের জেলা, বিশেষ সন্তান ও করে প্রজন্মের ব্যানারে কুড়িগ্রাম, আমরা নীলফামারী, সকল কোটা পঞ্চগড়, এই পুনর্বহালের জেলাগুলোর জন্য জন্য তারা গত ওকে কয়েকদিন ওই ওকে ফাইন শাহবাগে ফাইন জনাব বিশ্ববিদ্যালয়ের ফারুক সামনে কোনো হাসান, প্রোগ্রাম করেছে জনাব কিনা? ফারুক আমার হাসান, আমার কয়েকটি জনাব প্রশ্ন ফারুক আছে হাসান। প্রমাণ আছে। সাগর ভাই। আচ্ছা বলুন। 2018 সালে একটু ইতিহাসটা তুলে ধরতে হবে 2 মিনিটে, জাস্ট প্লিজ। বলুন। 2018 সালে আমরা 5 দফা দাবি দিয়েছিলাম। সেই 5 দফার প্রথম দফাটাই ছিল 56% বা 55% থেকে কমিয়ে 10% করতে হবে। দ্বিতীয় দাবিটা ছিল একই পরিবারের একজন ব্যক্তি একবার কোটা সুবিধা পাওয়ার পরে দ্বিতীয় কোনো ব্যক্তি ওই কোটা সুবিধা নিতে পারবে না, যেটা ভারতে বর্তমান বিদ্যমান আছে। অর্থাৎ ভারতেও কোটা সুবিধা রয়েছে, সেটা যে কোনো প্রকারের কোটা হোক, সেটা ইথনিক কোনো গ্রুপ কিংবা হোয়াট এভার, প্রতিবন্ধী ইত্যাদি ইত্যাদি। মানে একটা পরিবারে দুইজন প্রতিবন্ধী বা একজন হোয়াট এভার, মানে একজন ব্যক্তি একবার কোটা সুবিধা নিয়ে ধরেন যে আইপিএস অফিসার হলেন কিংবা প্রশাসনের কোনো ক্যাডারে গেলেন, দ্বিতীয় কোনো ওই পরিবারের ব্যক্তি ওই সুবিধা আর পাবে না। এখন বাংলাদেশে দেখেন, আমার চোখের সামনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম হাজার হাজার ঘটনা রয়েছে, একই পরিবারে তিনজন চারজন বিসিএস ক্যাডার, বুড়ি বুড়ি, এবং প্রত্যেকে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছে। আসলে আজকে দেখেন যে 19 কোটি জনগণ একদিকে আর তারা কতিপয় জনগোষ্ঠী একদিকে দাঁড়িয়ে, মানে একই পরিবারে তিনজন ব্যক্তি, ধরেন আমাদের একটা গ্রাম, সেই গ্রামে মোটামুটি 20,000 জনগণ বাস করে। সেই 20,000 জনগণের মধ্যে ধরে নিলাম 50 জন মুক্তিযোদ্ধার নাতিপতি বা সন্তান। ওই 50 জনের মধ্য থেকে দেখা গেল প্রায় 40 জন ওই কোটা সুবিধা ভোগ করে বিসিএস ক্যাডার হয়ে গেছে। আর বাকি 20 জনের মধ্যে, 20,000-এর মধ্যে বিসিএস ক্যাডার হলো মাত্র 2 জন। তাহলে এই মুক্তিযোদ্ধা নাতিপতিদের কোটা দিয়ে আপনি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চান? এর চাইতে বড় প্রতারণা, ভণ্ডামি আরো আছে আপনার আপনার কাছে মনে হয়? আপনি খালি চোখে চশমাটা খুলে এটা আপনার একবার জাতির ব্যক্তিগত কাছে প্রশ্ন করুন তো, মতামত, ব্যক্তিগত এর অভিমত, মাধ্যমে আমরা আপনি কি আপনি প্রশ্ন বৈষম্যহীন করতে সমাজ পারেন, প্রতিষ্ঠা প্রশ্ন করতে করতে চাই? পারেন, কিন্তু আচ্ছা, এই কিন্তু এটা জন্যই আমরা গ্রহণযোগ্য বলেছিলাম, হতে শুনেন পারে। সাগর ভাই, জি আমাদের শেষ এরকম কথা। ভুরি ভুরি ঘটনা আছে, একই পরিবারে একটানা 3 ভাই বিসিএস ক্যাডার। আমার চোখের সামনে, আমার এলাকায় 2 ভাই বিসিএস মানে ক্যাডার হয়েছে পুলিশে। মানে এই কোটা সুবিধা চিন্তা নিয়ে। করতে আচ্ছা, পারেন, আমি ফারুক ভাইয়ের কোটা আনসার গুলি সুবিধা দিতে 2 জন চাই। এক মুক্তিযোদ্ধা মিনিট, করে মাত্র বিসিএস 1 ক্যাডার। মিনিটের ভিতরে অথচ সবগুলো আনসার দিয়ে দিব। আমরা মাথার ঘাম তারপর পায়ে আমি ফেলে আনসার ঢাকা গুলি দিতে বিশ্ববিদ্যালয় চাই, থেকে আমার অনার্স আনসার মাস্টার্স গুলি করেছি। ওকে দিতে ওকে ওকে, আমরা আপনি এটাকে দিন রাত বড় ধরনের প্রচুর বৈষম্য পড়াশোনা বলছেন। করি। আমি শেষ করি, আরেকটি ঘটনা আপনারা ইতিমধ্যেই দেখেছেন, সাবেক অতিরিক্ত সচিব আপনার ওই যে মিলন ভাই, তিনি গতকালকে একটি পোস্ট করেছেন। তিনি যখন সচিবের দায়িত্বে ছিলেন, তখন তিনি খুব সম্ভবত একটি চাকরির পরীক্ষায় দায়িত্ব পালন করছিলেন। ওই সময় তিনি নিজে দেখলেন যে একজন মেধাবী 100 নম্বরের মধ্যে, মানে মেধা কোটায় 86 পেয়েছেন, 86, তারপরেও তার চাকরি হয় নাই। আর ওই একই মার্কশিটে বা ওই একই প্রশ্নপত্রে 100 নম্বরের মধ্যে আপনার ওই পাশ করে, মাত্র শুধু পাশ করেছে 33-এ, তার উপরে সে চাকরি পেয়ে গেছে। এই এরপরেও জায়গাটা আমরা আপনারা বলছি, যদি কিন্তু এখানে তো বলতে ইমাম পারেন বলছে, আমি একটা ওই যে আনসার দেশটা দিতে চাই, বিচার আমি করছেন না, একটা এরকম কোনো মেধা ঘটনা কোটা আমার আর সাথে তারা, ঘটেনি। সাগর ভাই, আমাকে 1 জি জি, মিনিট সময় দেন, আনসার গুলি আমি দিয়ে দিই প্লিজ। আপনি না আসছি, এখানে আপনি আনসার যদি দেওয়ার কিছু বলবেন নেই ভাই। আমরা দ্বিতীয় আপনার এই পর্যায়ে খোলা গল্প যুক্তি আলোচনা শোনার জন্য করবো না। আমাদের কিছু জনাব নেই। ফারুক হাসান, জনাব আপনার ফারুক এই হাসান মিথ্যা ইতিহাস খোলা যুক্তি নেওয়ার জন্য আমরা এখানে আলোচনা করতে বসি নাই। শুনেন, আমাদের কথা মিলন ভাই পরিষ্কার, জেলা কোটায় আমাদের চান্স কথা পাইছে। পরিষ্কার। শুনেন, 1971 সালে মহান মিলন মুক্তিযুদ্ধ ভাই, হয়েছিল। মিলন প্লিজ ভাই, প্লিজ সাগর আপনার ভাই, 1 মাহবুব মিনিট। মিলন ভাই জেলা 1971 কোটায় সালে চান্স পাইছে, যুদ্ধটা হয়েছিল রংপুরে জেলা কোটায় বৈষম্যহীন চান্স সমাজ পেয়েছে, প্রতিষ্ঠার এবং জন্য। সে সুতরাং সে 1971 সালে নিজেও যারা একটা যুদ্ধে সহকারী শহীদ সচিব হয়েছেন, হিসাবে যুদ্ধ তার করেছেন, সিনিয়ররা দেশকে প্লট স্বাধীন পায় করেছেন, নাই, এবং তাদের সে মূল কোটায় টার্গেট প্লট ছিল, দিছে। চেতনা ছিল এই জনাব এটা দেশ তুষার আমাকে থেকে বলবেন বলবেন, আসছি আসছি। এটা তো এটা তো বৈষম্যমূলক যে গুজব। আচরণ, আপনার সেই মাহবুব ভাই বৈষম্যমূলক নিজে আচরণ আপনি থেকে জেলা আলাদা কোটায় করতে আচ্ছা হবে, জনাব এই তুষার, দেশকে জনাব স্বাধীন তুষার, করতে হবে। জনাব এবং তুষার। আজকে এই কোটায় প্লট ওয়েদুলরা, নিয়েছে, আজকে এই সে নিজে ওয়েদুলরা যে কোটায় দাবি প্লট তুলছে, নিয়েছে, এটা এবং পরিষ্কার ভাবে ভারত সম্পর্কে যে পাকিস্তানিদের মতো গুজবটা আচরণ, এবং ছড়িয়েছে, তারা ভারতের রাজাকারদের পদোন্নতির বংশধরদের কোটায় মতো আচরণ অনুসরণ করে করা আজকে হয়। বাংলাদেশ থেকে আপনি লুটপাট আমাকে করে বলেন সহযোগী, ঠিক আছে, নেমেছে। নো, আপনি রেফারেন্স শুনতে উনিশশো হবে তো। একাত্তর সালের চেতনা কি ভারতে ছিল? যে এখানে উনিশশো কোটায় একাত্তর সালের পদোন্নতি চেতনা পায় বলেন, 12 বছরে, 71 সালের সেখানে চেতনাটা বলেন, কি সাধারণ চেতনা প্রার্থীরা ছিল? 22 বছরে আপনার 1971 সালের কোটায় চেতনা কি ছিল? পদোন্নতি পায়। আপনাকে এটা নিতে হবে তো, আপনি আমার কথা না শুনলে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা কিছু আচ্ছা শুনে জনাব করবো। ফারুক হাসান, একটু আপনাদের কোটা একটু, দেওয়ার জন্য জনাব মিয়া, জনাব তুষার, অর্জন জনাব কেন? তুষার, জনাব তুষার। আপনার আপনি ক্ষমতা কিসের জন্য যুদ্ধ 2018 সালের মতো করেছেন? গুজব যে আপনার ছড়াচ্ছেন। কোটা সুবিধা নেবেন? মাহবুব
ফাজলামো করেন। আপনারা রাজাকারদের বংশধরদের মতো আচরণ করতেছেন। এটা কোনো মুক্তিযুদ্ধের চেতনার কোনো আচরণ নয়। পরিষ্কার কথা। ফারুক হাসান, আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমি আবার আসছি। আপনারা এই পর্যায়ে যারা কথা বলতে চান তারা জানাবেন। আমি দ্বিতীয় পর্যায়ে লম্বা কোনো আলোচনা যাচ্ছি না। আপনারা যারা কথা বলতে চান শুধুমাত্র তাদেরকে সুযোগ দেব। পরিষ্কারভাবে আজকে ফারুক হাসান একটু ফারুক হাসান আমি কয়েকটি প্রশ্ন দিচ্ছি, তারা প্রশ্ন উত্তর দেবে। আমি কয়েকটি প্রশ্ন দিব, তারা প্রশ্ন উত্তর দেবে। তুষার, আপনার কাছে কয়েকটা প্রশ্ন করবে, আপনি বলবেন। তুষার, আমি প্রশ্ন পড়ে জনাব ফারুক সাহেব যে আমি কয়েকটি প্রশ্ন দিচ্ছি। কথাগুলি বলছেন প্রথম প্রশ্নটি হচ্ছে যে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অর্থাৎ প্রতিবন্ধী ওই উপজাতি বলেন কিংবা আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য শাহবাগে দাঁড়িয়ে কোনো মানববন্ধন করেছে কিনা? এই ওইগুলরা তারা ওই প্রতিবন্ধীদের জন্য শাহবাগে ব্যানার নিয়ে কোনো প্রোগ্রাম করেছে কিনা? ওই নারীদের জন্য প্রোগ্রাম করেছে কিনা? ওই পিছিয়ে পড়া জেলা, বিশেষ করে কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় এই জেলাগুলোর জন্য তারা ঠাকুর ভাই, আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, এই প্রশ্নগুলো নিতে হবে আপনাকে। এই প্রশ্নগুলো আমি আবার করতে চাই। আপনি একটু পরিষ্কার ভাবে নেন ঠাকুর ভাই। বলেছেন, শুনেছি, সেও শুনেছে। আপনি বলছেন তারা শুধুমাত্র 30 সেকেন্ড প্লিজ। প্রথম প্রশ্ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য শাহবাগে আজ পর্যন্ত কোনো ব্যানার নিয়ে দাঁড়িয়েছে কিনা? দ্বিতীয় প্রশ্ন, তারা ওই প্রতিবন্ধীদের জন্য ব্যানার নিয়ে দাঁড়িয়েছে কিনা? যদি ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে আমি ওই ছবিটা দেখতে চাই, ওই ভিডিওটা দেখতে চাই, যে এই যে আমরা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলাম, একটু দেখান প্রুফ। প্রতিবন্ধীদের জন্য আপনারা দাঁড়িয়েছিলেন, ব্যানার দেখান। আমি পরিষ্কারভাবে জানতে চাই, ইয়েস নো। যদি ইয়েস নো হয় আপনি দেখান, আমাকে ডকুমেন্ট দেখান। আমি তো সেই তথ্য নিয়ে বসি নাই। আরে ভাই, আজব কাহিনী, আপনি টকশোতে কি জন্য বসছেন? ফারুক হাসান একটু আপনি ভুল বুঝলে হবে না তো। তারা তো বলে নাই তারা এখানে অন্যান্য জনগোষ্ঠীর জন্য দাঁড়িয়েছে। তারা সুস্পষ্টভাবে বলেছে তারা মুক্তিযুদ্ধ সন্তানদের পক্ষে দাঁড়িয়েছে। আপনি সাগর ভাই আমার কথা শুনেন, যখন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আন্দোলন করেছে আমি ওই দাবি তুলে থাকে, আন্দোলন করে থাকে, এটা স্রেফ প্রতারণা, স্রেফ ধোঁকাবাজি এবং তাদের নিজেদের জন্য দাঁড়িয়েছে। আমরা একটু তুষার কাছে আমি এর মতো আচরণ করছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কোনো আন্দোলন নয়, কোনো দাবি নয়। আপনি তো বুঝেন না। আপনি ইকুইটির কথা বললে প্রতিবন্ধীদের জন্য রাজপথে নামেন, আপনি ইকুইটির কথা বললে ওই নারীদের জন্য নামেন, ইকুইটির কথা বললে আপনি ওই পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য নামেন। আপনি যে সেটাই তো জানেন না, আপনি করেন, আপনারা ইকুইটির কথা বলেন, রাজাকারের বংশধরের মতো আচরণ করেন। কোনোভাবেই মুক্তিযুদ্ধ আমি কি একটু কথা বলতে পারি?